ব্রট টু ইউ বাই ভিগার্ড, co-powered by Sensodyne ও ভিমল বলো কথা কেশরী। অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট। একটি কেন্দ্রে দুই তারকা প্রার্থীর লড়াই, আর অপর কেন্দ্রে যারা প্রার্থী হয়েছেন তাদের রাজনৈতিক পরিচিতি খুব বেশি নেই। হুগলি জেলার দুটি কেন্দ্রের কথা বলছি, একটিতে ক্ষমতায় আছে বিজেপি, অপরটিতে আছে তৃণমূল। হুগলি এবং আরামবাগ এই দুটি কেন্দ্রের ভোট রয়েছে আগামী 20 মে। তার আগে এই দুই কেন্দ্রে কার পাল্লা ভারী, এবার কি সমীকরণ বদলাবে, এই বিষয়ে আজ আমরা আলোচনা করব আমাদের ভোট আলাপে। আমার সঙ্গে রয়েছে সঞ্জয় পাইকার। সঞ্জয় দা, আমরা আজকে যে দুটো কেন্দ্র নিয়ে আলোচনা করছি, অবশ্যই সেই দুটো কেন্দ্রের গুরুত্ব অন্যান্য কেন্দ্রের মতোই অনেক বেশি, এবং এই দুটো কেন্দ্রের যা ইতিহাস, দুটোতেই কিন্তু একসময় বামেদের ঘাঁটি ছিল এবং সেখান থেকে আস্তে আস্তে রং বদলেছে। তৃণমূল ক্ষমতায় এসেছে এবং তৃণমূল ক্ষমতায় আসার আগেই হুগলিতে ঘাসফুল ফুটতে শুরু করে দিয়েছে, এবং তারও অনেক কারণ আছে, আমরা জানি, সেগুলো নিয়েও আমরা আলোচনা করব। আমরা যদি আরামবাগ কেন্দ্রের কথা বলি, আরামবাগ কেন্দ্রে এবার যারা প্রার্থী হয়েছেন তাদের কিন্তু রাজনৈতিক পরিচিতি খুব বেশি নয়, মানে খুব বেশি মানুষ চেনে। 10ই মার্চ যখন আরামবাগ কেন্দ্রের প্রার্থীর নাম ঘোষণা করলো তৃণমূল, তখন জানা গেল যে আরামবাগ কেন্দ্রের যিনি বিদায়ী সাংসদ অপরূপা পোদ্দার, এবার তাকে টিকিট দেওয়া হচ্ছে না। তার বদলে টিকিট পেলেন কে? মিতালি বাগ। রাজ্য রাজনীতিতে কোথাও না কোথাও গিয়ে একটা প্রশ্ন উঠতে, মিতালি বাগের পরিচয় কি? তারপর জানা গেল উনি এই মুহূর্তে হুগলি জেলা পরিষদের একজন সদস্য। তা আর আগে পর্যন্ত মিতালি বাগ সম্পর্কে খুব বেশি কিন্তু তথ্য ছিল না একদমই। এবং মানে মমতা বন্দ্যোপাধ্যায়ের কিন্তু এটা একটা স্ট্র্যাটেজি আছেই, আমরা বিভিন্ন কেন্দ্রে বিভিন্ন সময় দেখেছি যে সেরকম পরিচিত নয়, মানে এলাকায় কিছু কাজ করেন এরকম, এবং অল্প বয়সী এরকম কিছু প্রার্থীকে নিয়ে এসে তাদেরকে ভোটে দাঁড় করানো। ইনফ্যাক্ট অপরূপা পোদ্দারও কিন্তু তাই ছিলেন, অপরূপা পোদ্দারও খুব কম বয়সেই সাংসদ হয়েছিলেন। সেইভাবে মানে পলিটিক্যালি যে খুব বড় মুখ ছিলেন তা নয়, তারপরে অপরূপাকে প্রার্থী করা হয়েছিল। মিতালিকে কি মানে সেই স্ট্র্যাটেজিতেই মমতা বন্দ্যোপাধ্যায় জয়ী করার চেষ্টা করছেন? এটা একটা বড় প্রশ্ন, কারণ আমাদের এখানে তাহলে নির্বাচনের যে 24-এর নির্বাচন, তার আগে একটু পেছনে যেতে হয় 2019-এর নির্বাচন এবং 2014 নির্বাচনে। 19-এর নির্বাচনে আমরা যেটা দেখলাম যে 19-এর নির্বাচনে অপরূপা পোদ্দার জিতলেন, কিন্তু সেই জয়ের মার্জিনটা খুবই কম ছিল। এবং যখন দেখা গেল যে তার ঠিক 2 বছর পরে 21-এর নির্বাচন হলো, সেই 21-এর নির্বাচনেও কিন্তু যে আরামবাগ লোকসভা কেন্দ্রের মধ্যে 7টি বিধানসভা কেন্দ্র, সেই 7টি বিধানসভা কেন্দ্রের মধ্যে 4টি পেল বিজেপি এবং 3টি তৃণমূল। সেই 3টি তৃণমূলের মধ্যে চন্দ্রকোনা যে বিধানসভা, সেটি কিন্তু পরে পশ্চিম মেদিনীপুর জেলায়, সেখানে জিতল তৃণমূল। আর 2টি যে বিধানসভা কেন্দ্র হরিপাল এবং তারকেশ্বরের তৃণমূল। ফলে অপরূপা পোদ্দারকে প্রার্থী না করে মিতালি বাগকে প্রার্থী করার পেছনে কোথাও না কোথাও একটা কাজ করেছে 19-এর নির্বাচনের কম মার্জিনে জেতা এবং 21-এর বিধানসভা ভোটের ফল। আমরা যে প্রশ্নে আসলাম যে কোথাও না কোথাও এবারে যে আরামবাগে যে প্রার্থী দাঁড়িয়েছেন, আমরা তৃণমূলের মিতালি বাগকে স্বল্প পরিচিত, একই রকমভাবে আমরা যদি বিজেপির ক্ষেত্রেও দেখি, বিজেপির এবারে যে প্রার্থী দাঁড়িয়েছেন অরূপকান্তি দিগার, তার কিন্তু পরিচয় তেমনভাবে রাজ্য রাজনীতিতে ছিল না। তিনি একজন প্রাথমিক স্কুল শিক্ষক। তারপরে এবং এমনকি আমরা মমতা বন্দ্যোপাধ্যায়কে একটি প্রচার সভায় বলতে শুনেছি, আমি তো বিজেপি প্রার্থীর নামটাও জানতাম না। কোথাও না কোথাও গিয়ে এটাকে লো প্রোফাইল প্রার্থীদের প্রতিদ্বন্দ্বিতা বলা যেতে পারে। এবং আমরা যেটা জানি যে এই মিতালি বাগ হচ্ছেন অঙ্গনওয়াড়ি কর্মী, এবং মমতা বন্দ্যোপাধ্যায় সভায় গিয়ে বলেছেন যে বাগদি বাউরিদের প্রার্থী করা হয় না বলে একটা অভিযোগ ওঠে, সেই কারণেই তিনি মিতালি বাগকে বেছেছেন। সেই বাউরিদের মধ্যে থেকে একজন প্রতিনিধি হিসেবে তিনি চেষ্টা করেছেন তাকে প্রার্থী হিসেবে সামনে নিয়ে আসতে। তিনি অঙ্গনওয়াড়ি কর্মী। আর যে অরূপকান্তি দিগরের কথা সঞ্জয়দা বলছে, অরূপকান্তি দিগর হচ্ছেন প্রাথমিক শিক্ষক।
সুতরাং দুজনেরই এবং যেটা গ্রাম্য চিকিৎসকও, কিন্তু দুজনেরই যেটা একটা কমন ফ্যাক্টর আছে, যেটা এলাকাবাসীর কাছ থেকে যেটা জানা যাচ্ছে, যে দুজনেরই কিন্তু এলাকায় একটা পরিচিতি আছে। এবং সিপিএম এর প্রার্থীকেও তোমার বলতে হবে, সিপিএম এর প্রার্থী হচ্ছে বিপ্লব মৈত্র, তিনিও কিন্তু প্রাথমিক স্কুল শিক্ষক। তার আর একটা পরিচয় রয়েছেন, তার বাবা বংশীবদন মৈত্র একসময় খানাকুলের সিপিএম এর তিনি বিধায়ক ছিলেন। কোথাও না কোথাও এই দিক থেকে দেখতে গেলে সিপিএম প্রার্থীর হয়তো পরিচয়ের কিছুটা পরিচিতি রয়েছে, কারণ তার বাবা একসময় সেখানকার বিধায়ক ছিলেন। কিন্তু আমরা যদি মিতালি বাগকে দেখি, তার রাজনৈতিক যদি আমরা পথ চলা দেখি, প্রথমে গ্রাম পঞ্চায়েত, তারপরে পঞ্চায়েত সমিতি, 2023-এর যে পঞ্চায়েত নির্বাচন হলো সেখানে তিনি জেলা পরিষদের সদস্য হলেন। এবং মানে এখানে কিন্তু বোঝাই যাচ্ছে যে সব রাজনৈতিক দলই একটা স্থানীয় পরিচিতিটাকে কাজে লাগিয়ে সাফল্যটা পেতে চাইছে। আরামবাগের লোকসভা কেন্দ্রের কথা বলতে গেলে এটাই বলতে হয় যে স্থানীয় যারা প্রার্থী হয়েছেন তারা হুগলিরই ভূমিপুত্র। এবং আমরা যেটা দেখেছি প্রচারে বা এই গত কয়েকদিন, মানে মিতালি বাগের নাম সামনে আসার পর থেকে কিন্তু দেখা গিয়েছে বারবার তিনি খুব মাটির কাছের একজন মানুষ হিসেবে নিজেকে তুলে ধরছেন। তিনি কখনো কৃষকদের সঙ্গে গিয়ে তাদের সঙ্গে চাষ করছেন, এবং তিনি কিন্তু এই গ্রামের যে পরিবেশ বা গ্রাম্য যে জীবনযাত্রা তার সঙ্গে যে বেশ পরিচিত, সেটা কিন্তু তার এই প্রচারের সময় বেশ স্পষ্ট হয়ে গিয়েছে মিতালি বাগের ক্ষেত্রে। এবং অরূপকান্তি দিগরের কথা আমরা যদি বলি, এক্ষেত্রে দেখো সঞ্জয় দা, তুমি যেটা বললে যে এই বিধানসভাগুলোর মধ্যে 4টে বিধানসভায় এখন বিজেপি রয়েছে। 2021-এর যে ফলাফল, সেখানে তৃণমূল তো কম সিট পায়নি, তার মধ্যে এই একটি লোকসভা কেন্দ্রে 4টি আসন বিজেপির হাতে আছে, মানে এখানে কিন্তু বিজেপির শক্তি অনেকটাই বেশি। এবং বিজেপি নির্বাচনও তাই বলছে। 19-এর নির্বাচনে আমরা যদি দেখি, 19-এর নির্বাচনে তৃণমূল কংগ্রেস ভোট পেয়েছিলেন, অপরূপা পোদ্দার তিনি পেয়েছিলেন 6,50,000-এর কাছাকাছি। সেখানে বিজেপি প্রার্থী পেয়েছিলেন 6,48,000-এরও বেশি, 1,000-এর এবং তাই নয়, তুমি অপরূপা পোদ্দারের কথা বলো, তাহলে অপরূপা পোদ্দার কে নিয়ে এই যে মানে লোকসভায় তার যে টেনিয়ার, তার মধ্যে এতবার তিনি বিতর্কে জড়িয়েছেন, এটা কিন্তু বাদ দিতে পারি না আমরা। এবং আমরা প্রার্থী নাম ঘোষণা করার পরেও দেখেছি যে অপরূপা পোদ্দার তারপরেই বললেন যে টাকা নেই, সেই জন্য আমাকে প্রার্থী হতে পারেননি। অপরূপা পোদ্দার নারদকাণ্ডে তার নাম জড়িয়েছে, তাকে ওই ক্যামেরায় দেখা গিয়েছিল টাকা নিতে, তার জন্য তাকে কেন্দ্রীয় এজেন্সির কাছে মানে তাকে তলব করা হয়েছে, তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে, তিনি বিতর্কে জড়িয়েছেন। এবং খুব সম্প্রতি যে নিয়োগ দুর্নীতি, যা নিয়ে গোটা রাজ্য রাজনীতির তোলপাড়, সেই নিয়োগ দুর্নীতিতেও কিন্তু অপরূপা পোদ্দারের নাম জড়িয়েছে। সুতরাং মানে খুব কম সময়ের মধ্যেই বারবার বিতর্কে নাম জড়িয়ে যাওয়াটা একটা কারণ হতে পারে। এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে খুব সম্প্রতি একটি সভায় গিয়ে এটা বলতে শোনা গিয়েছে, যদিও তিনি কারোর নাম নেননি, কিন্তু তাকে বলতে শোনা গিয়েছে যে কিছু ভুল হয়েছিল, কারোর ভুল হয়েছিল, সেগুলো আমরা শুধরে নিয়েছি। তো সেখানে কি কোথাও অপরূপা পোদ্দারের কথা বলা হচ্ছে, বা অপরূপা পোদ্দারকে প্রার্থী করাটা তৃণমূলের জন্য একটা অস্বস্তির কারণ হয়ে উঠতো? এটা কিন্তু একটা প্রশ্ন থাকছেই। আবার এরই মধ্যে খুব রিসেন্টলি মিতালি বাগের প্রচারে যখন মমতা বন্দ্যোপাধ্যায় গিয়েছিলেন, সেখানে অপরূপা পোদ্দারকে মঞ্চে উঠতে দেওয়া হয়নি। এটা কিন্তু অপরূপা পোদ্দারের অভিযোগ, যিনি বিদায়ী সাংসদ, তাকে প্রার্থীর প্রচারের মঞ্চে উঠতে দেওয়া হয়নি, এবং তিনি সেই মঞ্চ থেকে সভা শেষে ফেরার সময় সংবাদ মাধ্যমের সামনে একেবারে নাম নিয়ে বলেছেন যে কল্যাণ বন্দ্যোপাধ্যায়রা আমাকে উঠতে দেয়নি। যদিও তৃণমূল এই অভিযোগটা অস্বীকার করে, এবং কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেছেন যে নামের তালিকা আগে থেকেই তৈরি ছিল, আমার এখানে কিছু করার ছিল না। কল্যাণ ব্যানার্জি মঞ্চে উঠতে দেননি, উনি শিডিউল কাস্ট দলিত মাইনরিটিদের বিপক্ষে। আমি এখনো দলের এমপি, 2 টার্মের এমপি। সিএম এর সিকিউরিটি এসে অরূপ বিশ্বাস ছিল, তো অরূপ বিশ্বাসকে জিজ্ঞেস করলো যে উনি এসছেন, ওনাকে কি করব, আরাও করবো কিনা। অরূপ বিশ্বাস তো কার সঙ্গে কথা বলে বললেন যে না, উনি আসতে পারবেন না। আমার বিরুদ্ধে আমার সময় ব্যক্তিগত ওদের আক্রোশ আছে, আমার কিছু করার নেই। এই অপরূপা অস্বস্তি, এটা যে আরামবাগে আছে, এটা কিন্তু খুব স্পষ্ট, একদম স্পষ্ট। এবং সেটা প্রার্থী তালিকা দেখলেই বোঝা যাবে। একজন দুবারের সাংসদ, সেই সাংসদকে যখন তাকে পরবর্তী নির্বাচনে তার নাম যখন ঘোষণা না করা হয়, তখন কোথাও না কোথাও গিয়ে
শীর্ষ নেতৃত্বের মাথায় পরবর্তী নির্বাচনে যে কৌশল রণকৌশল সেখানে কাজ করে, যে কাকে প্রার্থী নির্বাচন করছি, কার নাম ঘোষণা করব, কেন তাকে প্রার্থী করা হবে, কেন একজন বিদায়ী সাংসদকে টিকিট দেওয়া হবে না কিংবা দেওয়া হবে, সেই যে ভাবনা চিন্তা কোথাও না কোথাও সেখানে একটা তাদের কাজ করে যে কেন একজন বিদায়ী সাংসদকে আর টিকিট দেওয়া হবে না। সুতরাং দেখো, মানে এটা কিন্তু বোঝাই যাচ্ছে যে তৃণমূল এবং বিজেপি উভয় দলই একেবারে পাখির চোখ করে আরামবাগ কেন্দ্রে লড়ছে এবং প্রার্থী দিয়েছে। কিন্তু বামেরা এখানে কত বড় ফ্যাক্টর? একটা সময় তো মানে পরপর বামেরাই জিতে এসেছে, একসময় ফরওয়ার্ড ব্লক ছিল, একসময় সিপিএম ছিল। মানে যদি আমরা আরামবাগের কথা আলোচনা করি সেখানে অনিল বসুর কথা উঠবে না এটা হতে পারে না। মানে মানে এক সময় আরামবাগ লোকসভা কেন্দ্র বললেই অনিল বসুর নাম স্বাভাবিকভাবে আসতো এবং 2004 সালের লোকসভা নির্বাচনে প্রায় 6 লাখ ভোটে জিতেছিলেন তিনি। সেই সময়ের রেকর্ড ছিল যে একজন প্রার্থী যিনি লোকসভায় প্রায় 6 লাখ ভোটে জিতেছেন, অনেকে তাকে বলতেন 6 লাখি সাংসদ। মানে সেই যে কেন্দ্র যেখানে এক সময় দীর্ঘ সময় যেখানে বামেরা সেখানকার শক্ত ঘাঁটি ছিল, সেখানে ধীরে ধীরে তাদের শক্তি ক্ষয় হয়। এই মুহূর্তে তো লোকসভায় এই রাজ্য থেকে বামেদের কোনো আসন নেই এবং বিধানসভায়ও বামেরা শূন্য, সেটা তো সর্বচর্চিত। কিন্তু 24-এর নির্বাচনে বামেরা কোথাও না কোথাও একটু ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে এবং তাদের যে আগের ভোট যেটা আগে তারা পেত, সেই ভোটটা তারা চেষ্টা করছে কিভাবে ফিরে আসা যায়। সেই প্রার্থী ঘোষণার কিংবা প্রার্থী তালিকার মধ্যেও সেই ছাপটা নজর করা যায় একদম। এবং আমরা যেটা দেখেছি যে আরামবাগে কিন্তু মানে প্রার্থী ঘোষণার অনেক আগেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও গিয়েছিলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও গিয়েছিলেন। সুতরাং আরামবাগ কিন্তু একটা বিশেষ গুরুত্ব পাচ্ছে। আর দ্বিতীয় আমরা যে কেন্দ্রটা নিয়ে আলোচনা করব বলে বলছিলাম সেটা হলো হুগলি। সেখানে কিন্তু এখন বিজেপি ক্ষমতায় আছে। আর এই হুগলি কেন্দ্রে কিন্তু একটা বিশেষ গুরুত্ব আছে, কারণ এই কেন্দ্রের মধ্যে, এই লোকসভা কেন্দ্রের অধীনে যে 7টি বিধানসভা আছে তার মধ্যে অন্যতম সিঙ্গুর। আর আমরা জানি যে এই সিঙ্গুর আন্দোলনের হাত ধরেই তৃণমূল ক্ষমতায় এসেছিল বা তৃণমূলের ক্ষমতায় আসার পিছনে একটা অন্যতম বড় কারণ ছিল এই সিঙ্গুর আন্দোলন। এবং এই লোকসভা কেন্দ্রের যদি আমরা ইতিহাসটা একটু দেখি বা পিছনে একটু চলে যাই, তাহলে দেখব যে তৃণমূল যখন রাজ্যে ক্ষমতায় এসেছে অর্থাৎ 2011 সালে, তারও আগে কিন্তু এই কেন্দ্রে ঘাসফুল ফুটে গিয়েছে এবং 2009 সালে রত্না দে নাগ কার্যত বামঘাটি গুড়িয়ে দিয়ে এখান থেকে বড় মার্জিনে জয়ী হয়েছিলেন। আর সেখানে কাকে হারিয়েছিলেন? সিপিএম এর রূপচাঁদ পাল, যেটাকে বলা হতো যে হুগলি লোকসভা কেন্দ্র যার গড় ছিল, যিনি একাধিকবার সেখানে জিতেছেন, তাকে হারিয়ে 2009 সালে জিতলেন কে? রত্না দে নাগ। এবং 2014 সালেও সেখানে তিনি জিতেছিলেন। একদম মানে পরপর দুবার ওখান থেকে রত্না দে নাগ জিতলেন। কিন্তু 2019-এ অদ্ভুতভাবে সেখানে হাওয়া ঘুরে গেল এবং গেরুয়া আবির উঠতে শুরু করলো সেই হুগলি কেন্দ্রের মাটিতে এবং সেখানে জিতলেন লকেট চট্টোপাধ্যায়, তিনিও একজন অভিনেত্রী। আর এবারের লোকসভা নির্বাচনে তৃণমূল সেই কেন্দ্র থেকে প্রার্থী করেছে আর এক অভিনেত্রীকে, টলিউডের জনপ্রিয় অভিনেত্রী এই মুহূর্তে তিনি রচনা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে এবার লকেটের প্রতিদ্বন্দ্বিতা হবে। কে এগিয়ে কে পিছিয়ে সেটা তো সময়ই বলবে, 20 তারিখ সেখানে ভোট আছে। কিন্তু প্রচারে আমরা কিছু দেখতে পেয়েছি যে কোন দিকে সমীকরণ এগোতে পারে বা রাজনৈতিক অঙ্ক কি বলছে, বামেদের ঘাঁটি এখানে আবার কতটা শক্ত হতে পারে, শক্তি ফিরতে পারে কিনা, নাকি এই যে রচনাকে দিয়ে যে চমক, সেই চমকটা কতটা কাজ করতে পারে। একদম দেখো, 2019-এ এখান থেকে জিতলেন বিজেপির লকেট চট্টোপাধ্যায়। 21-এর নির্বাচন ঠিক তার 2 বছর পর এই লোকসভা কেন্দ্রে যে 7টি বিধানসভা, সিঙ্গুর, চন্দননগর, চুঁচুড়া, বলাগড়, পান্ডুয়া, সপ্তগ্রাম, ধনেখালি, 7টি আসনেই কিন্তু তৃণমূল জিতেছিল। এটা কিন্তু একটা লক্ষণীয় বিষয় যে 2019 সালে যে কেন্দ্রে বিজেপি জিতেছিল সেই কেন্দ্রের অন্তর্গত 7টি বিধানসভা কেন্দ্রেই 2 বছরের ব্যবধানে প্রত্যেকটি আসনেই জিতল তৃণমূল। কিন্তু 2024-এর লোকসভা নির্বাচনের সময় তাদের
প্রাক্তন সাংসদ রত্নাদের নাককে আর প্রার্থী করলো না তৃণমূল। সেখানে তারা যেহেতু লকেট চট্টোপাধ্যায় অভিনেত্রী, তার বিরুদ্ধে প্রার্থী করা হলো কাকে? রচনা বন্দ্যোপাধ্যায়কে, যিনি অবশ্যই আরেক দিদি নাম্বার 1। একদম, মানে বাংলার ঘরে ঘরে তাকে সবাই দিদি নাম্বার 1 বলেই চেনেন। এবং যেদিন জনগর্জন সভা থেকে মুখ্যমন্ত্রী প্রার্থীদের নাম ঘোষণা করলেন, সেদিনই প্রথম রচনাকে দেখা গেল। তার আগে একটা জল্পনা ছিলই, কিন্তু এই রচনা এবং লকেট দুজনেই অভিনেত্রী এবং একসময় দুজনে একই ছবিতে দুটি চরিত্রে অভিনয় করেছেন, এরকমও দেখা গিয়েছে। এবং এই প্রার্থী তালিকা সামনে আসার পর কিন্তু সেই সব ভিডিও সোশ্যাল মিডিয়ায় বেশ ভাইরাল হয়েছে, যেখানে তারা ননদ বৌদির চরিত্রে অভিনয় করেছেন। এরকম একই ফ্রেমে দেখা যাচ্ছে লকেটকে, রচনাকে, দুজনেই সমসাময়িক অভিনেত্রী। কিন্তু দুজনের মধ্যে তো একটা সূক্ষ্ম তফাৎ আছেই, কারণ লকেট কিন্তু রাজনীতিটা শুরু করেছেন বেশ কয়েক বছর আগে থেকে, এবং তিনি কার্যত তার অভিনয়ের কেরিয়ার ছেড়ে দিয়ে রাজনীতি করছেন। এবং তিনি শুধুমাত্র রাজ্যে নয়, তিনি কেন্দ্রীয় স্তরে গিয়ে, অন্য রাজ্যে গিয়েও বিজেপির দায়িত্ব নিয়ে, বিজেপির তরফ থেকে দায়িত্ব নিয়ে কাজ করে এসেছেন। সেখানে রাজনীতির ক্ষেত্রে লকেটের অভিজ্ঞতাটা কিছুটা বেশি এবং তিনি ওই কেন্দ্রের সাংসদও। কিন্তু রচনার রাজনৈতিক অভিজ্ঞতা কিন্তু কম, এবং সেটা খোদ তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ও একটি সভায় গিয়ে বলেছেন। রচনার সমর্থনে একটি সভায় গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে লকেট তাকে বলেছিলেন যে আমি রাজনীতিটা সেভাবে বুঝি না, আমি ভোটে দাঁড়াবো না, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় নাকি জোর করেই তাকে টিকিট দিয়েছেন। সেক্ষেত্রে বোধহয় মমতা বন্দ্যোপাধ্যায় ওই জনপ্রিয়তাটাকেই কাজে লাগাতে চেয়েছেন। একদম, একজন নায়িকা, যিনি টলিউডের নায়িকা, তার যে জনপ্রিয়তা এবং দিদি নাম্বার 1-এর পরিপ্রেক্ষিতে যে ঘরে ঘরে যে তার পরিচিতি, সেই পরিচিতিটাকে কোথাও না কোথাও গিয়ে কাজে লাগাতে চাইছে তৃণমূল। কিন্তু এখানে আমরা যদি প্রচারের শুরু থেকে দেখি, কোথাও না কোথাও রচনা বন্দ্যোপাধ্যায়ের বিভিন্ন মন্তব্যে তৃণমূল কোথাও না কোথাও অস্বস্তিতে পড়েছিল। রচনা বন্দ্যোপাধ্যায়ের বিভিন্ন মন্তব্য নিয়ে মিম ছড়িয়ে পড়ে, এবং এটাও জানা যায় যে রচনা বন্দ্যোপাধ্যায় বক্তব্য যাতে এরকম মিম ছড়িয়ে না পড়ে, তার জন্য তৃণমূলের তরফে একটি টিম গঠন করা হয়, যারা রচনা বন্দ্যোপাধ্যায়কে জানান যে কোন বক্তব্যটা বলা দরকার, কোনটা না বলা দরকার, এবং তারপর থেকে কিছুটা সংযত রচনা বন্দ্যোপাধ্যায়। সিঙ্গুরের শিল্প নিয়ে এত তর্ক বিতর্ক রয়েছে যে সিঙ্গুরের শিল্প হলো না, শিল্প এসেও সেখান থেকে ফিরে গেল, এত বিতর্ক। সেই হুগলি কেন্দ্রে গিয়ে রচনা বন্দ্যোপাধ্যায় বলছেন যে এত শিল্পের এত ধোঁয়া, তিনি নাকি আকাশ দেখতে পাচ্ছেন না। 1, 2 হচ্ছে তিনি বললেন যে সিঙ্গুরের মাটিতে ভালো ঘাস হয়, আর সেই ঘাস গরু খায়, তাই খুব ভালো দুধ হয়, তাই জন্য সেখানকার সিঙ্গুরের দই খুব ভালো। এই ধরনের কথাবার্তা বলে কিন্তু মানে বারবার একেবারে বিতর্কে চলে এসেছেন। কিন্তু এটাতে কিন্তু একটুও দমবার পাত্রী নয় রচনা, এবং তিনি কিন্তু এই বক্তব্যগুলোকে নানা রকমভাবে জাস্টিফাইও করেছেন যে আমি এটা এই কারণে বলেছি, আমি এটা ঠিকই বলেছি। এবং শুধু তাই নয়, আমরা পরবর্তীতে যখন এই ধোঁয়া নিয়ে একটা বিতর্ক, যে আকাশ কালো ধোঁয়ায় ঢেকে যাচ্ছে এত কারখানা, সেটা নিয়ে যখন এত তর্ক বিতর্ক, সেখান থেকে কিন্তু একটুও পিছপা হননি তিনি আরও একটি ভিডিওতে এরকম একটি কারখানার দিকে তাকিয়ে তিনি দেখাচ্ছেন যে এই তো দেখুন, আমি এই কালো ধোঁয়ার কথাই বলেছিলাম। তার পিছনে একটি কারখানা দেখা যাচ্ছে, কালো ধোঁয়া বেরোচ্ছে, এবং সেখানে তিনি এই কথা বলছেন। সুতরাং মানে রচনা কিন্তু এই বিষয়টাকে খুব একটা গুরুত্ব দিচ্ছে বলে মনে হয় না, এবং রচনা কিন্তু চুটিয়ে প্রচার করছে। তিনি কখনো ঘুগনি খাচ্ছেন, ফুচকা খাচ্ছেন, গ্রামের বাড়িতে চলে যাচ্ছেন, এবং সাধারণ মানুষ তো অবশ্যই রচনাকে কাছ থেকে দেখতে পেয়ে, এবং শুধু তাই নয়, রচনা একটি সভায় গিয়ে রীতিমতো সেখানকার মানুষজনকে বলে এসেছেন যে আমি যদি এখানে সাংসদ হই, তাহলে মানে তার যে রিয়েলিটি শো যেখানে তিনি হোস্ট করেন, সেখানে তিনি এই হুগলি কেন্দ্রের মহিলাদেরকে আগে সুযোগ দেবেন, এরকম কথা পর্যন্ত বলে এসেছেন। এবং রচনা কিন্তু মানে একেবারে ফাটিয়ে প্রচার করছেন, একদম দুজনেই প্রচার করছেন। সেক্ষেত্রে কিছুটা অভিজ্ঞতা এগিয়ে লকেট, কারণ তিনি রচনার থেকে, তুমি যেটা প্রথমেই বললে, রচনার থেকে রাজনীতিতে আগে পা রেখেছেন, এবং সেই মতো তার প্রচার কিছুটা রাজনীতিক, যে রাজনীতিকরা যেভাবে প্রচার করেন তার সেই ছাপ নজর পাচ্ছি। রচনা বন্দ্যোপাধ্যায়ের মধ্যে আমরা যেটা দেখতে পাচ্ছি, কোথাও তিনি একটা অভিনেত্রী সুলভ এখনো সেই প্রচারের, তার মধ্যে যে রাজনৈতিক রাজনীতির যে ছাপ, সেটা রচনার মধ্যে দেখা যাচ্ছে না। তবে লকেটের ক্ষেত্রে যেটা হয়েছে, লকেট হয়তো এই কেন্দ্রীয় বিজেপির দায়িত্ব নিয়ে বারবার বাইরে চলে যাচ্ছিলেন, এটা নিয়ে কিন্তু ওই এলাকায়
সাধারণ মানুষের মধ্যে, ভোটারদের মধ্যে এবং বিজেপি কর্মীদের মধ্যে কোথাও একটা ক্ষোভ তৈরি হচ্ছে এবং সেই ক্ষোভগুলো কিন্তু মানে প্রকাশ্যে চলে এসেছে। এবং ভোটের আগে আমরা দেখেছি যে লকেটের নামে মানে পোস্টার পড়েছে এবং সেখানে অভিযোগ উঠেছে যে বিজেপির লোকজনই পোস্টার দিয়েছে। শুধু তাই নয়, খুব সম্প্রতি একটি ভিডিও ভাইরাল হয়ে যায় যেটা ওই হুগলিরই ওই এলাকারই একটি পার্টি অফিসে, এবং সেখানে লকেট নিজে উপস্থিত ছিলেন। সেই সময় সেখানে বিজেপির লোকজন তাদের দলের অন্দরেই স্লোগান তুলছে বিজেপিরই একাংশের বিরুদ্ধে, এবং লকেট চট্টোপাধ্যায় সেখানে এসে হাত তুলে তাদেরকে থামাচ্ছেন এবং বলছেন যে এরকম করবেন না, ভিডিও ভাইরাল হয়ে যেতে পারে, এইভাবে থামাচ্ছেন। তো সেই ক্ষোভগুলো কিন্তু প্রকাশ্যে চলে আসছে। একটা গোষ্ঠীদ্বন্দ্বের বিষয় আছে, বা লকেটকে দেখা যায়নি এই 5 বছরের এই সংসদীয় এলাকায় আসতে, এবং 21-এর নির্বাচনের ফলও তো কোথাও না কোথাও একটা প্রভাব ফেলবে। আমরা 21-এর নির্বাচনে 7টি আসনই তৃণমূল জিতেছে, ফলে কোথাও 19-এর নির্বাচনে লকেট প্রায় 70-75 হাজার ভোটে জিতেছিলেন, সেখানে 21-এর নির্বাচনে 7টি আসনেই তৃণমূল জিতেছে। সেই যে জয়, যেটা আমরা যদি ধরি যে সাম্প্রতিক নির্বাচন, সেই সাম্প্রতিক নির্বাচনের নিরিখে কিন্তু কোথাও না কোথাও তৃণমূলের একটা আশা জাগছে। আর সিপিএম কি একটা ফ্যাক্টর, মানে সিপিএম যেহেতু একসময় একটা গড় ছিল, এখানে এবারে মনোদীপ ঘোষকে দাঁড় করানো হয়েছে এবং তিনি কিন্তু নিজস্ব কায়দায় সেখানে প্রচার করছেন। আমরা দেখছি তিনি মানুষের কাছে যাচ্ছেন, মানুষের ঘরে ঘরে গিয়ে তাদের সঙ্গে খাওয়া দাওয়া করছেন, কথা বলছেন। মানে তার প্রচারটা হয়তো সেইভাবে আলোয় আসছে না, কিন্তু তিনিও তার মতো করে প্রচার করছেন। একদমই, যেভাবে দেখো রচনা বন্দ্যোপাধ্যায় এবং লকেট চট্টোপাধ্যায়ের প্রচার মিডিয়ার সামনে আসছে, সেভাবে হয়তো সিপিএম প্রার্থীর প্রচার সামনে আসছে না। কিন্তু সিপিএম তাদের গড়ের একসময় যে গড় ছিল, সেই গড়ে তাদের যে ভোটার, সেই ভোটটা ফিরে পেতে মরিয়া, এবং সেই মতো তারা মানে বামেদের ভোট যে রামে চলে গিয়েছিল বলে যেটা বলা হয়, সেইটা ফিরে পেতে তারা মরিয়া, এবং সেই মতো তারা প্রচারেও নেমেছে। একদম। আর এই 2 কেন্দ্রের দিকে নজর থাকবেই। 20 মে সোমবার এই 2 কেন্দ্রে এই প্রার্থীদের ভাগ্য নির্ধারণ হবে, তা নিয়ে আজকে আমরা বিশ্লেষণ করলাম। আজ আমাদের আলোচনা এই পর্যন্তই। আপনাদের এই আলোচনা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন, আর আপনাদের মতামত জানান কমেন্ট বক্সে। Brought to you by V-Guard, co-powered by Sensodyne ও Bhimal, বলো কথা কেশরী। Associate sponsor Ultratech Cement.